শিয়া শুনল না, মুখ ফুলিয়ে বসল। সাইফ মুচকে এসে ফুলো ফুলো গাল টেনে দিল। ভাত মেখে এক লোকমা মুখে তুলে দিল। শিয়াশা উগ্রচিত্তে সেটা মুখেও নেয়। বাবার আঙ্গুল কামড়ে দিতে ভোলেনি। সাইফ চোখ রাঙিয়ে তাকায় শিয়াশার দিকে। শিয়াশা মুখ বাঁকায়। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলাম না। গান প্রবেশ করা সুমধুর শব্দগুলো মস্তিষ্কের নিউরনের তীব্র উৎপাত শুরু করে দিয়েছে। ঘুমন্ত নিশ্চল স্নায়ুগুলো উজ্জীবিত হলো। তবুও ঘুমের রেশ কাটতে চাইল না। চোখ বন্ধ করেই পড়ে রইল কিছুক্ষণ। আড়মোড়া ভেঙে চোখ মেলতেই দেখা মিলল ঘুটঘুটে তিমিরের ডোবা নিজের ঘর। থাই গ্লাস আবৃত সফেদ পর্দা ভেদ করে প্রভাতের আলো ঢুকছে না। পুরোপুরি সকাল হয়নি। প্রতিদিন এমন সময় ঘুম থেকে ওঠার অভ্যেস থাকায় আজও এই সময়ে ঘুম ভেঙে গেল শিয়াশার। মুচকি এসে বিছানায় থেকে নামতে গেল সে, কিন্তু নড়তেই ধপ করে কিছু পড়ার শব্দ হলো। সে সহচকিতে পাটা মাটিতে রাখলো। অমনি ঠাস করে কিছু ফেটে গেল। শিয়াশা চিৎকার দিয়ে উঠল। মুখ ধরাস করে উঠল তার। সকাল সকাল এসব কি? নিজেকে ধাতস্থ করে নড়াচড়া না করে সেখানে বসে রইল। সতর্ক কণ্ঠে মিনিকে ডাকতে লাগলো। মিনি, মিনি উঠ। ঘরে এসব কি রেখেছিস? ধরলেই ধূপধাপ শব্দ হচ্ছে কেন? পরিবর্তে কোনো আওয়াজ আসলো না। পুনরায় ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। মেয়েটা গেল কোথায়? আজ তার আগে উঠল নাকি? এটাও বুঝি সম্ভব? ঘুম কাতরে মেয়ে যে। মেয়েটা তার ঘরের মেঝেতে গদি বিছিয়ে ঘুমায়। নিজের রুম খাট দেওয়ার পরেও সে এখানেই ঘুমায়। তার একা থাকতে নাকি ভয় করে। তার উপর আবার সে বিছানায় ঘুমাতে পারে না, তার গা ব্যথা করে। অত নরম গদিতে সে ঘুমাতে পারে না। সে বিরক্ত হয়ে এসির রিমোট হাতে বের করে। সেটা বন্ধ করে গলা উঁচিয়ে বাবাকে ডাকে। পাপা, পাপা। এবারেও কোনো আওয়াজ আসেনি। উপায় না পেয়ে মোবাইল খুঁজে পেল না। তাই সাবধানে বিছানা থেকে নামতে লাগলো। সাথে সাথে পুরো ঘর আলোকিত হয়ে উঠল। সে চমকিত আশেপাশে ঘাড় ঘুরালো। পুরো ঘরের সিলিং মেঝে সাদা বেলুন দিয়ে ভর্তি। ঘরের এক কোণে একটা মানবদেহের স্কেলেটন ঝুলানো। টেবিলের উপর নতুন স্থেটোস্কোপ, নতুন অ্যাপ্রন। ঘরের আরেক পাশে দুটো বড় বড় লাগেজ। আনন্দে ঝলমল হয়ে উঠল মুখে, দেখছিল সব কিছুই। তার মধ্যে সমস্বরে আওয়াজ আসে। মিনি, কংগ্রাচুলেশন টু আওয়ার প্রিন্সেস। শিয়াশা মুখ খুশি হওয়ার চেয়েও অবাক হয়ে গেল। বাবা নানু ভাইয়ের পেছনে অবস্থানরত লম্বাটে বদনে একফালি হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে নেত্রপল্লব বৃহৎ আকার ধারণ করল। ঘুমঘুম কণ্ঠে জোরে নিয়ে চিৎকার দিয়ে উঠল। মামু। বলেই আশরাফ প্রফুল্ল হাসল। হাত বাড়িয়ে বুকে জড়িয়ে নিল ভাগ্নিকে। শিয়াশা লাফিয়ে পড়ল মামার বুকে। দুজনের বয়সের পার্থক্য হিসাব করলে কেউ বিশ্বাসই করবে না তারা মামে ভাগ্নি। সম্পর্কটা ঠিক বন্ধুর মতো। তুমি কখন আসলে মামু? আমার জন্য একটা মামি এনেছো? সহসা মুখ বিকৃত হয়ে গেল তিনজন হাট্টা কাট্টা দেহাবয়সবের ব্যক্তিদের। শিয়াশা অসন্তোষ প্রকাশ করল। বিয়ে নামক প্রথার নাম শুনলেই এই তিনজনের মাঝে যত প্রকারের উদাসীনতা দেখা যায়। আশরাফ বিকৃত মুখেই বলল, আমি সিঙ্গেল আছি এটা তো সহ্য হয় না, তাই না সিয়া? হবে কি করে? আমি হ্যান্ডসাম যুবক হয়ে সারা জীবন কাটাই। আচ্ছা আচ্ছা, হবে কি করে? আমি হ্যান্ডসাম যুবক হয়ে সারা জীবন কাটাই, এটা তো তোদের নানারাত্রে সহ্য হয় না। তুই জানিস বিয়ের কতগুলো ব্যাড এফেক্ট আছে? আমি বলি, তুই জানবি কি করে? প্রথমে 1 থেকে 2 হতে হয়, মানে আরেকজনের খরচ বেড়ে গিয়েছে। একজনের রান্নাঘরে বেশি করতে হয়, আবার দিন শেষে মাথাও খাবে। আরেকটা শোন, এটা গুরুত্বপূর্ণ, এটার কথা মনে পড়লেই আমি বিয়ের কথা কখনো ভাবনাতেও আনতে পারি না। প্রথমে 1 থেকে 2, তারপরে 1 বছরের মাথায় 3 হয়ে যেতে হবে। কত খরচ বেড়ে যাবে একবার ভেবে দেখ। উপরন্তু বাচ্চারা সারাদিন কান্নাকাটি করে আমার জীবনটার মানেই বদলে দেবে। আশরাফ বিচক্ষণ ভঙ্গিতে বলল। দীর্ঘ বিশাল সংলাপে শিয়াশা হার মানল। বিয়ে মানে হাজারখানেক অজুহাত প্রস্তুত তিনজনের কাছে। সকাল 10টা। শিয়াশা পার্পেল কালার কুর্তি পরে সকলের জন্য অপেক্ষা করছে বাহিরে। মিনি তার পাশেই বিয়ে বাড়ির সাজি দিয়ে গুনগুন করছে আর হেলে দুলে নাচছে। সেও যাচ্ছে। আশরাফ, আশফাক, সাইফ সকলে এক ধরনের পার্পেল কালার পাঞ্জাবি পরে বের হয় 5 মিনিট বাদে। শিয়াশা একের পর এক চমক পেয়ে মুগ্ধ চিত্তে হাসল। সে সুখী, খুব সুখী। তার মাথায় 3-3টে বট গাছ রয়েছে, যা তাকে ছায়া দেয়, আনন্দ দেয়, দুঃখ নিরাময় করে। পুরো দিনটা তার কাছে স্বপ্নের মতো কাটে। মায়ের ইচ্ছে পূরণ করতে পেরে শিয়াশা নিজের কেবিনে ঢুকে ডুকরে কেঁদে উঠল। ছোটোবেলায় মা বলতো তাকে ডাক্তার বানাবে, যেন সে অসহায় মানুষের সেবা করতে পারে, ভালো চিকিৎসা দেয়। আজ সেই স্বপ্ন তো পূরণ করলো, কিন্তু স্বপ্নের বীজ বপন করা সেই ব্যক্তিটি যে আর নেই তার পাশে। আজ বহুদিন বাদে শিয়াশার মাথায় দুষ্টু বুদ্ধি করা নেড়েছে।
এ নিয়ে তার খুশির অন্ত নেই। গতকাল মামার আনা উপহার খুলেছিল সে। 2 ব্যাগ উপহার এনেছে তার জন্য। সেগুলো দেখতে দেখতে অনাকাঙ্ক্ষিত কিছু হাতে বাঁধে। এগুলো যে বাবা, নানা আর মামার তা বুঝতে বাকি রইল না। ভুলক্রমে হয়তো তার ব্যাগে চলে এসেছে। সেগুলো দেখতেই তার একজনের কথা মনে ওঠে। সেটা হলো মেজর দর্পণ এহসান। ওই উটকো মেজরের সাথে এটা নিয়ে তার এক দফা দ্বন্দ্ব হয়ে গেছে। তবে নতুন করে উটকো মেজরকে শায়েস্তা করার পন্থা মাথায় আসতেই তার মন আবার আনন্দিত হয়ে ওঠে। কেননা কোথাও না কোথাও মনের গহীনে একটা আফসোস থেকেই যায়। সে ওই উটকো মেজরকে ঠিকঠাকভাবে জবাব দিতে পারেনি। হাত বাড়িয়ে অনাকাঙ্ক্ষিত জিনিসটি চোখের সামনে মেলে ধরল। উটকো মেজর অভাবে ভুগছে না। আজ গুছিয়ে দেবে তার সকল অভাব। সবুজে ঘেরা ছোট্ট পাহাড়টা থেকে বাচ্চারা গড়িয়ে গড়িয়ে নামছে আর খিলখিলিয়ে হাসছে। প্রত্যেকের হাতে কটন ক্যান্ডি শিয়া দিয়েছে। সকলেই শিয়াকে অনুসরণ করে এখানে এসেছে। তাদের নেত্রী আজ খুব খুশি, তাই তো তারাও আজ খুব খুশি। শিয়াশা শয়তানি হাসি দিয়ে দর্পণের কোয়ার্টারের সামনে গেল। বাচ্চারাও অমত করল না। সুপারম্যান আর শিয়ার মধ্যে তো সন্ধি হয়ে গেছে। এখন আর কোনো অপকর্ম করবে না শিয়া। তাই নির্ভয়ে চলল শিয়াকে অনুসরণ করে। দর্পণ এহসানের প্রধান ফটকে স্কেচ ট্যাপ দিয়ে আটসাট করে টানিয়ে দিল সাদা কালো ক্যালভিন ক্লেনের ছোট্ট পোশাকটি। সাথে কালো মার্কার দিয়ে বড় বড় করে লেখা একটা কাগজ, যেখানে লেখা আন্ডারওয়্যারের অভাবে ভোগা এক অসহায় মেজরকে আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে ছোট্ট সহায়তা। বাচ্চারা সহ মিনি হাঁ করে তাকিয়ে আছে শিয়ার দিকে। তারা ভাবতেও পারেনি শিয়া এবারেও এমন দুষ্ট বুদ্ধি নিয়ে এখানে এসেছে। জানলে কখনোই আসতো না। এখন তাদেরকেও নিশ্চিত শাস্তি দেবে সুপারম্যান। থুকু, আয়রন ম্যান হবে এখন। শিয়াশা অষ্টপটে কুটিল হাসি নিয়ে কোমরে হাত দিয়ে রসিয়ে রসিয়ে বলতে লাগলো, বেটা খচ্চর, তোকে চুমু খাবো আমি? আমার জীবনে এমন খারাপ মুহূর্ত আসার আগে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পছন্দ করব। কাঠখোট্টা মানুষ কোথাকার, কাঠকে গিয়ে চুমু খা। কোনো মেয়ে ওই সিগারেটে পোড়া কালো ঠোঁটে চুমু খাবে না। অদরকারি একটা জিনিস কেটে পানিতে ভাসিয়ে দে। বলতে বলতে বদ্ধ দরজায় লাগানো পোশাকটা সরে কারো উদাম লোমহীন বুক নজরে এলো। শিয়াশা ভ্রু কুঁচকে মাথা উপরে তুলে শান্ত তীক্ষ্ণ সরু দৃষ্টি মুহূর্তে ফালা করে দিল তার আমোদিত চিত্তটা। শুকনো ঢোক গিলে সুস্পষ্ট দৃশ্যমান শিরা উপশিরা যুক্ত হাতখানায় আঁকড়ে ধরা নবটির দিকে তাকালো। তালা ঝুলছে কিন্তু লাগানো না। তার মানে ঘরটা তালাবদ্ধই ছিল না, ভেতর থেকে আটকানো ছিল। ভেতরটা হতাশ হয়ে উঠল। কাচুমাচু মুখে নিজের চারপাশে তাকালো। বাচ্চাগুলো গায়েব। মির্জাফরের বংশধরগুলো আবারও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সঙ্গ ছেড়ে দিয়ে সে বোকা বোকা হেসে দরজা হেলান দিয়ে দাঁড়ানো ব্যক্তিটির দিকে তাকালো। লোকটা সব সময় তোয়ালে পরে ঘোরে কেন? সে তটস্থ ভঙ্গিতে এক হাত ঝাঁকিয়ে বোকার মতো সেলুট দিয়ে বলল, আসসালামু আলাইকুম মেজর, ভালো আছেন? দর্পণ নিরুত্তর ভ্রুযুগল বাঁকিয়ে তাকায়। শিয়াশা কাচুমাচু করে এদিক ওদিক তাকাতে লাগলো। আর চোখে একবার দরজার দিকে তাকালো। এখনও দেখেনি, তার আগেই কেটে পড়া উচিত। আবারও দর্পণের দিকে তাকিয়ে বলল, এই দিকটা দিয়ে হাঁটছিলাম, দেখলাম আপনার দরজাটা অনেক সুন্দর, তাই দেখছিলাম। এখন আসি, হ্যাঁ? জি, আহা, যাচ্ছেন কেন? আপনি তো ডাক্তার, কাটাকুটি করো তো আপনার কাজ। তাহলে আমার অদরকারি জিনিসটা না হয় আপনিই কেটে দিন। দর্পণের শান্ত স্বরে বলা কথাটা শিয়াশাকে নাড়িয়ে দিল। নিজের দুর্দশা আজ করতে পেরে তার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে অসহায় দৃষ্টিতে তাকায় দর্পণের দিকে। হতাশার কণ্ঠে জিজ্ঞেস করলো দর্পণ। মাইক্রোফোনও সেট করা সিসি ক্যামেরার সাথে? দর্পণ মৃদু হেসে মাথা নাড়ায়। শিয়াশা করুণ চোখে তাকায়। দর্পণের তাতে ভাবান্তর হলো না। সে হাতে রাখা ফোনটা দেখিয়ে বলল, রেকর্ডিংটা পাঠাবো নাকি প্রায়শ্চিত্ত করবেন? প্রায়শ্চিত্ত? শিয়াশা মুখ ছোট্ট করে বলল, ফলো মি। গম্ভীর গলায় আদেশ করে সে ধপাধপ শব্দ করে ভেতরে চলে গেল। দর্পণ সোজা রান্নাঘরে ঢুকে শিয়াশা বিমর নিয়ে দর্পণকে অনুসরণ করলো। নিজের দুষ্টু বুদ্ধি আজ নিজের উপরই ভারী পড়ল। রান্নাঘরে ঢুকেই দর্পণ গমগমে স্বরে একটা পাত্রের দিকে নির্দেশ করে বলে, ওখানে মাংস ভিজিয়ে রাখা, ওই ঝুড়িতে সবজি, আর ওই কৌটায় চাল রয়েছে। 1 কাপ চাল রান্না করবেন, আমার তাতেই হয়ে যাবে। প্রয়োজনীয় সবকিছু এই বাম দিকের কেবিনটার ভেতরে পাবেন। রান্না ঠিকঠাকভাবে না হলে রেকর্ডিং দুটোই ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। বলে সে গটগট করে বের হয়ে গেল রান্নাঘর থেকে। শিয়াশা হতবাক হয়ে দর্পণের গমনের দিকে তাকিয়ে রইল। এখন তাকে রান্না করতে হবে? দর্পণ গোসল করে আয়নার সামনে দাঁড়ায়। কিছুক্ষণ আগে কোয়ার্টারে ফিরেছিল সে। পোশাক পরিবর্তন করতে করতে ল্যাপটপে চলমান সিসি ক্যামেরার দিকে তাকাতেই চোখে পড়ে ক্ষণ পরিচিত মুখটা, যে রসিয়ে রসিয়ে কথা বলছিল। সে আনমনায় নিজের ঠোঁটে হাত বুলালো। ততটাও কালো নয়, দৈহিক বরণের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা রং। সে সিগারেট খায়, এটা সত্য, তবে এতটাও নয় যে ঠোঁট কালো হয়ে যাবে। নিজের এমন অহেতুক কৌতূহলে সে বেশ ইতস্তত বোধ করলো। এতটা সিরিয়াসলি নেওয়ার কি আছে?
মাথা ছাড়া মেয়েটার উদ্ভট কথাবার্তা সব। ঘর থেকে বের হতেই কানে আসলো বাসন কাসনের ধুপাধুপ আওয়াজ। রাগ ঝাড়ছে বাসনের উপর। মাথা মুছতে মুছতে এসে রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে একটা ক্যান বের করে এদিক ওদিক না তাকিয়ে সোজা বেরিয়ে গেল। সিয়াশা রান্না করতে করতে বসার ঘরে তাকালো। সোফায় গা এলিয়ে দিয়ে টি টেবিলের উপর দুপা সোজা করে রেখে আয়েসি ভঙ্গিতে বসে আছে দর্পণ। টিভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরপর ক্যানে চুমুক বসাচ্ছে। সাময়িক সময়ের জন্য নিজেকে দর্পণের কাজের মেয়ে ভেবে বসে সিয়াশা। অন্তত পরিস্থিতি সেটাই নির্দেশ করছে। ভাবনাটা মস্তিষ্কে আসতেই তার রাগ তরতর করে বেড়ে গেল নিজের উপর। হাতের গতি বাড়িয়ে কুচি কুচি করে কেটে ঝাঁঝা করে ফেলল সবজিগুলো। সুন্দর সাবলীল স্বাভাবিক পরিবেশটা হঠাৎ করে বিষণ্ণ হয়ে পড়ে। অশ্নি ধেয়ে আসছে হিংস্র বেগে। বিশালাকার আকাশ তার রূপ বদলে নিয়েছে। হাস্যোজ্জ্বল সাজবেলার ঝলমলে নীল আকাশ অচিরেই কালো বর্ণ ধারণ করেছে। বাতাসের গতিবেগ বেড়েছে। প্রকৃতি তখন তার নিজ আলোকসজ্জা হারিয়ে তমসায় আচ্ছন্ন। বৈশাখ মাসের বিষণ্ণ রূপ খুব একটা অস্বাভাবিক নয়। কালবৈশাখীকে কে না চেনে। তার আগমন যে এই মাসেই ঘটে। এমনই হুঠাৎ দর্পণ তার অলস দৃষ্টি ঘুরিয়ে একবার সেদিকেই তাকালো। ভালো তার কাছে লাগছে প্রকৃতির এমন পরিবর্তিত রূপে। ব্যবসা পরিবেশটাতে বহমান শীতল হাওয়া মন ছুঁয়ে যাচ্ছে। খানিক বাদেই শীতল ঝড়ো হাওয়া হুড়মুড় করে ঘরে ঢুকেই তোলপাড় চালাতে শুরু করলো। জানলা আবৃত পর্দাগুলোতে উড়িয়ে দিয়ে শুকনো পাতা ধুলোবালি আছড়ে পড়ছে ঘরে। দরপর স্নাচত্ব হলো। ঘরের সব জানলাগুলো লাগিয়ে দিল। কৃত্রিম আলোয় তখন আলোকিত ঘরটির কোনো কোনা। রান্নাঘর একবার দৃষ্টিপাত করতেই ভেতরটায় অজানা শীতল স্রোত বয়ে গেল। এক পণে কাটাকুটি করছে কিছু, সবজি কাটছে হয়তো। মস্তিষ্ক ইতিমধ্যেই তার অনুমতি ছাড়াই অকল্পনীয় ভয়ঙ্কর এক কল্পনা করে ফেলেছে। দীর্ঘ ৩০ বছরের জীবনে সে কখনোই নিজের এই একটা ঘর বাঁধার ভাবনা আনেনি। একলা অসহায় এই কঠিন দুর্লভ পৃথিবীতে বেঁচে থাকার লড়াইয়ে কখনো এসব চিন্তা করার ফুরসতি মেলেনি। কখনো ভাবেনি একজন জীবন সঙ্গী হলে ভালো হতো, যে তার স্ত্রী হবে, তার ঘরে থাকবে, তার রান্নাঘরে টুংটাং শব্দ করে ঘর মাতিয়ে রাখবে, ডিউটি শেষে ঘরে ফিরলে আঁচল দিয়ে মুখটা মুছে দিবে, তারও একটা পরিবার থাকবে। ভাবতে আরেক দফা শীতল স্রোত বয়ে গেল। কেননা মস্তিষ্কের এই ক্ষণকালের সুপ্ত বাসনাতে সেই স্ত্রী হিসেবে ওই রাগান্বিত মুখটিকে কল্পনা করেছে। নিজের মস্তিষ্কের মতিভ্রম যে ঘটেছে তা সে বুঝতে পারছে। তাই তো দক্ষতার সহিত তা আগ্রাহ্য করে দূর দূর তাড়িয়ে দেখছে। তাই তো দক্ষতার সাথে অগ্রাহ্য করে দূর দূর তাড়িয়ে তা দেখছে। কাজের বুয়া ব্যতীত এই প্রথম কেউ তার রান্নাঘরে রান্না করছে। সেদিনও তাকে সাহায্য করেছিল, তখন তেমন অনুভূতি হয়নি। তবে আজ কেন হচ্ছে? কেন বারবার নেত্রপল্লব আড়াল তাকে পর্যবেক্ষণ করছে? এগুলো কোন ধরনের ছেঁচড়ামো? বিরক্ত হলো বেশ। এলোমেলো দৃষ্টি ফেলে আবারও সোফায় বসতেই ধুম করে কৃত্রিম আলো নিভে গেল। সাথে সাথে কারো মৃদু আর্তনাদ কর্ণকুহুরে প্রবেশ করে। সে তড়িৎ গতিতে পা চালিয়ে রান্নাঘরে ঢুকে। অন্ধকারে ভয় পেয়েছে বোধহয়। সে মৃদু আস্ত স্বরে বলল, এই তো আমি, ভয় নেই। বলতে বলতে পকেট হাতাতে লাগলো ফোনের খোঁজে। পারল না। তার আগে মৃদু ব্যথাতুর কণ্ঠে মেজর, কেউ বলল, সম্বোধন করলো। অন্ধকারে কারা পোড়া শক্ত হাতটা কেউ আঁকড়ে ধরলো। দায়িত্ববানের ন্যায় সেও হাতটা মুঠিতে পুড়ে নিল। পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ অন করে। মুখের উপর ধরতেই নজর এলো ব্যথাতুর মুখ কুঁচকে থাকা মানবীর মুখটা। আঁকড়ে ধরা হাতটার দিকে নজর দিতেই দেখা মিলল লাল তরল পদার্থ। ছুরি চালিয়ে দিয়েছে সাদা আঙুলের ডগায়। খুব বেশি গভীর আঘাত নয়, তবে আহ্লাদি শরীর বেশ খানিকটা রক্ত ছেড়ে দিয়েছে। সে হাতটাকে টেনে বেসিনের নিচে দিয়ে রক্তগুলো ধুয়ে ফেলল। আবার নতুন করে রক্ত রঞ্জিত হয়ে গেল জায়গাটা। কাল বিলম্ব না করে ওষ্ঠপটের আড়ালে জিহ্বার দ্বারা শুষে নিল রক্তটুকু। সিয়াশা সংকুচিত চিত্তে খানিক পিছিয়ে গেল। সেদিকে বিন্দুমাত্র ধ্যান নেই কাঠখোট্টা মানুষটার। এ যেন তার ডিউটি। মুখাবয় এতটাই মনোযোগ ও গম্ভীর করে রাখা। হাত টেনে বেরিয়ে আসলো রান্নাঘর থেকে। সিয়াকে সোফায় বসিয়ে নিজের ঘরে চলে গেল দর্পণ। সিয়াশা বারান্দা ভেদ করে বাহিরে তাকালো। সন্ধ্যা নেমে গেছে সময় অনুযায়ী। বাহিরে অন্ধকার তো সেই ঝড় শুরু হওয়ার আগেই নেমে গেছে, তাই সময় বোঝা যাচ্ছে না। বাবা নিশ্চয়ই চিন্তা করবে। আর শুধু সবজিটা বাকি রয়েছে, তাহলে রান্না শেষ হয়ে যাবে। আর এই লোকটার সাথে লাগতে আসবে না। বাবা জানলে নিশ্চিত অনেক রাগ করবে তার করা এমন অবুঝের ন্যায় আচরণের কথা শুনলে। হাতে রুর স্পর্শে সে দর্পণের দিকে তাকালো।
ব্যান্ডেজ করছে। এতটুকু কাটা ছেঁড়া, তাতে আবার ব্যান্ডেজ। এসব রক্ত কাটা ছেঁড়া তার অভ্যেস আছে। প্রথম প্রথম যখন রান্না করতো তখন অনেক হাত কাটতো, পুড়ে যেত। এখন এগুলো দৈনন্দিন কাজের সঙ্গী। সে হাতটা সরিয়ে নিয়ে বলল, অল্প কেটেছে, ব্যান্ডেজের দরকার নেই, এমনিতেই ভালো হয়ে যাবে। কাঠখোট্টা ব্যক্তিটি শুনল কি না, শুনল না, বরং সরিয়ে নেওয়া নরম হাতটা টেনে শক্ত করে চেপে ধরলো নিজের হাতের মাঝে। নিজের মতো করে ওষুধ লাগিয়ে আবার ব্যান্ডেজ করা শুরু করলো। পুরুষ আলী ম্লান কণ্ঠে বলল, আপনাকে দেখে মাঝে মধ্যে মনে হয় না আপনি একজন ডাক্তার? ডক্টর আবার মনে হওয়ার বিষয় বুঝি। আম, আমার আপনাকে কেন বোঝাতে হবে আমি একজন ডক্টর? সিয়া আশার কণ্ঠ গম্ভীর। আমাকে বোঝানোর কথা বলছি না, তবে একজন সুপ্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে কিছু বেসিক সতর্কতা মেনে চলবে। এতটুকু তো একজন সাধারণ মানুষের থেকেও আশা করা হয়। সেখানে আপনি একজন ডাক্তার। কাটা জায়গাটা এইভাবে খোলা রাখলে ধুলাবালি জীবাণু আক্রমণ করে ইনফেকশন হবে। সেই জ্ঞানটুকু থাকা সত্ত্বেও এমন জ্ঞানহীনতার পরিচয় কেন দিচ্ছেন? লম্বা জ্ঞানের বাণী শুনে সিয়াসার মুখ বিকৃত হয়ে গেল। এত জ্ঞান কে শুনতে চেয়েছে? সোজা সাপটা বললেই তো হলো ইনফেকশন হবে। সে কি জানে না? অল্প কেটেছে, তাই সে বেশি একটা মাথা ঘামায়নি। সে কোনো কথাই বলল না, চুপ করে বসে রইল। ব্যান্ডেজ করা হয়ে গেলে দর্পণ আবারও বলতে শুরু করে, আজকের মতো ভুল আর করবেন না। আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত ঝঞ্ঝাট নেই, তাই অযথা এমন উদ্ভট আচরণ করে নিজের ম্যাচিউরিটি নষ্ট করবেন না। যদিও আপনাকে আমার প্রথম দিনই ইম্যাচিওর মনে হয়েছিল, এতদিনের করা আচরণে সেগুলো সত্য প্রমাণিত করে দিলেন আপনি। বলেই দর্পণ সিয়াসার চোখের দিকে দৃষ্টিপাত করে। মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে অনেকটা স্পষ্ট দুজনের মুখশ্রী। নাকের পাটা ফুলিয়ে আছে মেয়েটা, কথায় কথায় রেগে যায়। কিছুটা সময় সেদিকে ইতস্ততা দূরে ঠেলে তাকিয়ে রইল। কণ্ঠে নম্রতা এনে বলল, বাসায় যাবেন কি করে? অনেকটা বজ্রবৃষ্টি পড়ছে, ছাতায় বাদ মানবে, তবে দেহ পানির ছোঁয়া থেকে রক্ষা পাবে না। কি করবেন তাড়াতাড়ি বলুন, আপনি চাইলে আমি দিয়ে আসতে পারি। সিয়াসা বসা থেকে উঠে দাঁড়ায়, থমথমে মুখে বলে, আর সবজিটুকু বাকি আছে, সে শুধু সেটুকুই রান্না করে তারপর যাব। আপনার চিন্তার দরকার নেই, দারোয়ান কাকাকে বলে সে পৌঁছে দেবে আমায়। আর রান্নার প্রয়োজন নেই, যতটুকু করেছেন তাতেই প্রায়শ্চিত্ত পূরণ হয়ে গিয়েছে। এখন এই কাঁটা হাতে কাজ করিয়ে কাঠখোট্টা থেকে পাষাণ উপাধি পেতে চাই না আমি। দর্পণ বলল। কণ্ঠে তার বিদ্রুপ স্পষ্ট। সিয়া গায়ে মাখল না, রান্নাঘরের দিকে পা চালিয়ে বলল, এতটুকু কাটায় কিছুই হয় না। যাদের একলা জীবন তারা এর থেকেও অনেক বেশি কিছু সহ্য করে। আপনি হয়তো জানেন না, জানার কথাও নয়। অষ্টপটে স্নেহ হাসি ফুটে ওঠে দর্পণের। আসলে কি সে জানে না একলা জীবনে কতটা ব্যথা সহ্য করতে হয়? কিচেনে ক্যাবিনেটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দর্পণ। এক হাতে জ্বলন্ত ফ্ল্যাশলাইট, সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে তাক করা, যে একমনে রান্না করছে। আপাতত দৃষ্টিতে কেউ এই দৃশ্য দেখলে ভাবনা চিন্তা ছাড়াই তাদের সুখী দম্পতি বলে আখ্যায়িত করে দিবে। তবে ভেতরকার দ্বন্দ্ব জানলে হয়তো তা দা কুমড়ো বলেই আখ্যায়িত করতো দুজনকে। আপনি কি জেনে শুনে এই কেসে হাত দিচ্ছেন? মেজর ওয়ালিউল্লাহর প্রশ্নে দর্পণ তার থুতনি থেকে হাত নামায়। হ্যাঁ, বান্দরবন সেনানিবাস এবং সবগুলো সেনানিবাসের মধ্যে এই একটা কেস রয়েছে যেটা এখনো আনসলভড। এতগুলো মানুষের নির্মম হত্যা হয়ে গেল, ঘাতক এখনো অজানা। সেনাবাহিনীর এত বড় বড় কর্মকর্তারা থেকেও আজ পর্যন্ত তাদের ন্যায় বিচার দিতে পারল না। এমনকি শেষ পর্যায়ে আপনিও এই কেসের সাথে যুক্ত ছিলেন, অথচ দেখুন আপনারা কেউই একটা কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। মেজর ওয়ালিউল্লাহর মুখে তখন ঘোর অন্ধকার। আবারও সে অভিশপ্ত পরিস্থিতি শুরু হতে দেওয়া যাবে না। গম্ভীর গলায় জোর এনে বলে, ঠিক এই জায়গাটাতেই আমার প্রশ্ন, মেজর সাইফ চৌধুরী কেন ওই কেসের চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়েই কেস ক্লোজ করে দেয়? এর পেছনে ঘাতক পরিপূর্ণভাবে জড়িত সেটা বোঝাই যাচ্ছে, তবে কেন সকল কর্মকর্তারা চুপ করে আছে? দর্পণের শান্ত কণ্ঠস্বর। পানিতে পরিপূর্ণ সাফেদ গ্লাসটা তুলে নিল মেজর ওয়ালিউল্লাহ। দর্পণের দিকে দৃষ্টি না দিয়ে ঢোক ঢোক করে পানিটা পান করে নিল সে। এলোমেলো দৃষ্টি ফেলে কণ্ঠ খাদে এনে বলে। দর্পণ মনোযোগ সহকারে শুনল মেজর ওয়ালিউল্লাহর কথা। সময় নিয়ে ভাবল। মস্তিষ্কে এক জায়গায় এঁটে যাওয়া সেই বিভ্রান্ত হলো না নিজেকে নিয়ে। গমগমে জেদে স্বরে বলে, আমি কেস রিওপেন করছি। এই কেস ক্লোজ হয়েছিল বান্দরবন সেনানিবাসে, রিওপেন হবে এখানেই। এমনকি এইবার এর চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হবে। আপনি ফাইলগুলো পাঠানোর ব্যবস্থা করুন। মেজর ওয়ালিউল্লাহ দীর্ঘশ্বাস লুকিয়ে ফেলে। পেশাগত ফর্মাল রূপ থেকে বের হয়ে বোঝানোর সুরে বলল। দর্পণ মুচকি এসে মেজর ওয়ালিউল্লাহর সামনে এসে দাঁড়ায়। আমোদিত কণ্ঠে বলে, এই পৃথিবীতে দর্পণের আপনজন বলতে কেউ নেই মেজর, হারিয়ে ফেলার ভয় নেই, তাই হয়তো এত উদ্যমতা কাজ করে আমার মধ্যে। আসি।
বলেই সে গটগট পায়ে বেরিয়ে গেল। আমোদিত কণ্ঠে কথাটা বললেও তার মধ্যে লুকিয়ে থাকা শত শত মলিনতার যেন লুকিয়ে থাকতে পারল না। মানিব্যাগের বাঁ পাশে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে চোখের সামনে ধরে মলিন হাসলো মেজর ওলিউল্লাহ। প্রতিদিন তার জন্য উপহার নিয়ে যেতে হয়, না নিলে সারাদিন গাল ফুলিয়ে বসে থাকতো আর বলতো ভাই আমার জন্য উপহার আনেনি, তার সাথে রাগ করেছি। এখন আর কেউ ভাইয়া বলে ডাকে না। ভেতরে চাপা আর্তনাদ ছেলে বের হয়ে আসছে। চেয়ার ছেড়ে সোজা বেরিয়ে গেল নিজের কামরা থেকে। উদাম পৃষ্ঠদেশে অস্পষ্ট দুটো ক্ষত দৃষ্টি আকর্ষণে সক্ষম। কাঁধ গলিয়ে তার কিছুটা নিচেই একটা এবং পৃষ্ঠদেশের বাপাশের কশেরুকার মাঝ বরাবর আরেকটা ক্ষত। সরু ধাতব বেলু বুলেটের দ্বারা আঘাতপ্রাপ্ত ক্ষত। গোলাগুলির সময় লেগেছিল এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল পিঠ জুড়ে, যেগুলো অস্ত্রোপচারের মাধ্যমে অনেকটাই স্বাভাবিক করেছে সাইফ। এখন শুধু অস্পষ্ট কিছু গভীর ক্ষতই রয়ে গেছে। ছোটবেলায় যখনই বাবার দেহে এমন সুস্পষ্ট আঘাতের চিহ্ন দেখত, সিয়াসার মন ভয়ে আর্তনাদ করে উঠত। তার বাবাকে কি কেউ মারে? নয়তো কিছুদিন পর পর এমন আঘাত কোথা থেকে আসবে? বাবা নামক সুপারম্যানের কোনো আঘাত সহ্য করতে পারতো না সিয়াসা। বাবাকে আদর করে জিজ্ঞাসা করত, আমার বাবাকে কে মারে? আমি তাকে পুলিশ কাকুদের কাছে দিয়ে আসবো। সাইফ তখন হাসি মুখে বলতো, তোমার সুপারম্যানকে মারার সাহস কর তোমার সুপারম্যানকে মারার সাহস কারোর নেই। তোমার সুপারম্যান খারাপ মানুষের সাথে ঢিসুম ঢিসুম করে, একটু ব্যথা লাগে। পরিপ্রেক্ষিতে সিয়াসা আনন্দিত উচ্ছ্বাসিত হয়ে উঠত। তার বাবা ঢিসুম ঢিসুম করে, কি আনন্দ! তার বাবাকে কেউ মারতে পারবে না। সময় গড়াতে থাকে। সিয়াসা তখন বুঝতে পারে তার সুপারম্যানের ক্ষতগুলোর গভীরতা ও কারণ। বইয়ের দিকে তাকিয়ে আনমনা হয়ে বসে আছে সিয়াসা। বইয়ের দিকে দৃষ্টি থাকলেও অক্ষিপটে ভাসছে দর্পণের উদাম পিঠে জলজল করতে থাকা ক্ষতগুলোর চিহ্ন। 6টা বুলেটের চিহ্ন, এছাড়াও পিঠ জুড়ে কাটা ছেঁড়ার অভাব তো নেই। দুদিন উদাম শরীরে দেখে এগুলো আবিষ্কার করলো শিয়া। কেমন একটা অনিশ্চিত জীবন এই সেনা কর্মকর্তাদের। এদের কি পরিবারের মায়া নেই? ব্যথা লাগে না নাকি? কই, তার বাবা তো এখন আর করে না ওই চাকরি পরিবারের ভালো থাকার জন্য। তবে দর্পণ কেন করছে? সিয়াসা ধ্যানচ্যুত হলো। পড়তে বসলে এসব সব অদ্ভুত ভাবনা জেকে বসে মস্তিষ্কে। সে ফের মনোযোগ আনার চেষ্টা করে। পাশের চেয়ারে বসে কলম কামড়াতে থাকা মিনির দিকে তাকালো সে। ভুবন ভোলানো হাসি উপহার দিল। বিরক্তি নিয়ে বলল, আফা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল 2 tan থিটা এইগুলা কি রান্নার কোনো কাজে লাগে? মসৃণ কপালে কয়েকটা ভাঁজ সৃষ্টি হলো সিয়াসার। বলল, এগুলোর সাথে রান্নার কেন কোনো সম্পর্ক থাকবে? এগুলো তো হায়ার ম্যাথে বেসিক রুলস। ওইটাই তো সমস্যা আফা। যদি রান্নার সাথে ঘরের কাজের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই থাকে, তাহলে আমি এইগুলা কেন পড়তাছি? মিনির কণ্ঠে বিরক্তি। গ্রাম থিটা আম্মায় গ্রাম থেকে আম্মায় পাঠাইছে কাজ করতে, মানুষের বাড়ি টাকা ইনকাম করতে। কিন্তু এইখানে কাজ তো করায় না, সারাদিন শুধু পড়ায়। পড়ার চেয়ে তো কাজ অনেক সোজা, আনন্দ। সিয়াসা মৃদু হাসলো। 2 বছর আগে মিনিকে কাজের জন্য আনা হয় তাদের বাড়িতে। 13 বছরের একটা বাচ্চা মেয়ে। পরিবারের টানাপোড়েনের কাজে বের হতে হয়েছে। এত ছোট্ট মেয়ে দিয়ে কাজ করাতে সাইফের ঘোর আপত্তি। তবে সে তাকে তাড়াবেও না। সিদ্ধান্ত নেয় মিনি হাতে হাতে তাকে সাহায্য করবে, বাকি সময়টুকু সে পড়াশোনা করবে। সেই থেকে একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তানের মতোই বেড়ে উঠছে মিনি। এখন বিজ্ঞান বিভাগে ক্লাস 9-এ পড়ে। প্রচুর মেধাবী মেয়ে মিনি। যে বছর তাকে স্কুলে অ্যাডমিট করা হয় সে বছরেই সে ক্লাসে প্রথম হয়। কিন্তু মেয়েটা একদমই পড়াশোনা করতে চায় না, শুধু ফাঁকিবাজি। সে হাসি মুখে জিজ্ঞাসা করলো, মিনি, তোর কয়টা বন্ধু? ক্লাসের সবাই আমার বন্ধু। মিনি গোমরা মুখে বলে, প্রথম প্রথম যেদিন তুই স্কুলে গিয়েছিলি তখন কয়জন ছিল? একজনও না। তখন তো কেউ মিশতেই চাইতো না, কাজের মেয়ে, নোংরা মেয়ে বলতো। কেউ পাশে বসতেই চাইতো না, বলতো দুর্গন্ধ আসছে। মিনি ম্লান কণ্ঠে বলে। সিয়া হাসে। এই ঘটনা সে আগে থেকেই জানে। প্রতিদিন মেয়েটা স্কুল থেকে এসে জেদ করতো সে আর স্কুল যাবে না, তাকে কেউ পছন্দ করে না। তাহলে এখন কেন মিশছে? আরে আফা, আপনি কি নিয়ে বলেন আবার? এখন তো আমি ক্লাসের ফার্স্ট গার্ল, সবাই তো আমার সাথে মিশবেই। মিনি বিরক্ত হয়ে বলল। তোর প্রশ্নের জবাব তোর উত্তরেই আছে। মিনি হাবাগোবা দৃষ্টিতে তাকিয়ে আছে সিয়ার দিকে। সে আলগোছে তার মাথায় হাত দিয়ে বল, প্রথম প্রথম সকলে তোকে ঘৃণা করেছে কারণ তুই একজন কাজের মেয়ে বলে। কিন্তু যখন দেখলো তুই পড়াশোনায় অনেক ভালো, সকলের থেকে এগিয়ে, তখন তারা সকলে তোর বন্ধু হয়ে গেল। কেন হয়ে গেল সেটা নিশ্চয়ই আমার বলে বোঝাতে হবে না।
খানিকক্ষণ থামলো শিয়া, আবারও বলতে শুরু করলো। আমরা পড়াশোনা করি মনুষ্যত্ব বিকাশের জন্য, সঠিক ভুলের পার্থক্য শেখার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, পুরুষ মানুষের উপর নির্ভর না হওয়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য, যেন আমাদের পরবর্তী প্রজন্মটাও জ্ঞানী হতে পারে। তোমার শিক্ষা রয়েছে, সার্টিফিকেট রয়েছে, দুনিয়ার মানুষের কাছে তোমার সম্মান রয়েছে। তাই বলছি, দুনিয়ার বুকে মাথা উঁচু করে সম্মানের সহিত বাঁচার জন্য হলেও তাকে পড়াশোনা করতে হবে, বুঝেছিস? মিনি চমৎকার হাসলো, বলল। আমি আগে থেকেই জানি এটি, বুঝিও, কিন্তু যখনই এত রাজদের পড়া দেখি আমার পড়ানটা সৎ কইরা উঠা আফা। শিয়াশা দাঁত কিরমির করে মিনির কান টেনে ধরে বলে। মিনির বাচ্চা, তোকে যদি আর এই গুরুচণ্ডালী ভাষায় কথা বলতে দেখেছি, আমি রাতে শিফটেও তোকে কোচিংয়ে ভর্তি করিয়ে দেব। মিনি আতকে উঠে, জানো, সারাদিন কোচিং স্কুল করতে করতে তার দফা রফা, তার উপর আবার রাতেও। সে তৎক্ষণাৎ কান ধরে দাঁড়িয়ে পড়ে। আমার ভুল হয়েছে আফা, না মানে আপা, আর এমন করব না। আপনি রাতে কোচিংয়ে দিয়েন না। শিয়াশার আগে দৃষ্টি নিক্ষেপ করে আবার নিজের বইয়ে মুখ বুঝল। মিনিও নিজের পড়ায় মনোযোগ দিল। 5 মিনিট বাদ শিয়াশা মিটি মিটি হাসছে, আর কোনো কানা চোখে মিনির দিকে তাকাচ্ছে। শিয়াশার তাকানো দেখে মিনি কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো। কি হয়েছে আপা, অমন করছেন কেন? তো কেমিস্ট্রি স্যারের কি খবর? এখন আর প্রেমপত্র দেয়? মিটি মিটি হাসি তখন প্রগাঢ় হাসিতে পরিণত হয়েছে। মিনি খেপে গেল এহেন প্রশ্নে। আফা, আপনি হুদাই আমারে লসা দেন। আপনারে আমার কওয়াই ভুল হইয়া গেছে। মিনির বাচ্চা, তুই আবারও গুরুচণ্ডালী করছিস? মিনি জিভে কামড় দিয়ে তৎক্ষণাৎ কান ধরে বসলো। শিয়াশা গম্ভীর গলায় বলল। ক্ষমা করে দেবো, আগে বল আর কোনো প্রেমপত্র দিয়েছে কিনা? আফা, মিনি খানিক চেঁচিয়ে উঠল। শিয়াশা হো হো করে হেসে উঠল। মেয়েটার কেমিস্ট্রি স্যার তাকে পছন্দ করে। শুধু জয়েন করেছে ক্যান্টনমেন্টে। ওয়েল এডুকেটেড সুদর্শন, কয়েকবার প্রেমপত্র দিয়েছে খাতার ভাঁজে। কিন্তু মিনি নিরুত্তর, কয়েকবার চোখ রাঙিয়ে চুপ করে বসে থাকে। আর সে সেটা নিয়ে সবসময় মিনিকে খেপায়। সাইফ, আশফাক, আশরাফ বসার ঘরের 3টা সোফায় বসে গম্ভীর বুকে পায়ের উপর পা তুলে বসে আছেন। 3 জনের দৃষ্টি 3 দিকে। আশরাফ বেশিক্ষণ চুপচাপ থাকতে পারে না। সে ঘাড় চুলকে দুলাভাইয়ের দিকে তাকালো, গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো। কি সমস্যা? তোমার বিয়ে করছো না কেন? মেয়ে পছন্দ হয় না? টিভির দিকে পূর্ণ মনোযোগী হয়ে বলল সাইফ। ওটা মেয়ে হবে না, মহিলা হবে। আমার মতো তাগড়া যুবকের জন্য এখনো কত মেয়েরা পাগল, সেখানে তোমরা আমার জন্য মহিলা দেখছো, পছন্দ হবে কি করে? 56 বছরে এসে তোমার চাহিদা দেখে আমি শিহরিত। আশরাফ ফিচরাল হেসে বলে। তাদের মধ্যে শালা দুলাভাইয়ের থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই জোরদার। ওটা চাহিদা বলে না, ওটা বলে রুচিবোধ। সাইফ গম্ভীর স্বরেই বলে। চরিত্রহীন লম্পটদের কাছ থেকে এমন নিম্ন রুচির পরিচয় পাওয়াই যাবে, এটাই তো স্বাভাবিক। আশফাক আহমেদের তাচ্ছিল্য কণ্ঠে সাইফ কপাল কুঁচকায়। আপনি আপনার মেয়েকে নিম্নরুচির মানুষ বলে গণ্য করেন? এই কি বললে তুমি? আমার মেয়ে নিম্ন রুচির কাতারে পড়ে? হ্যাঁ, আশফাক আহমেদ তেতে উঠল। আমি কই বললাম, আপনিই তো বললেন। আমি তোমাকে বলেছি আমি আর আপনার মেয়ে তো একই। আমার আসার অযোগ্য তুমি। আশফাক আহমেদ রাগী কণ্ঠে বলে। সেটাই, এখন তাহলে আমার যোগ্য একজনকে এনে দিব। অযোগ্য চরিত্রহীন ছেলে, তোমার কত বড় সাহস! তুমি নিজের শ্বশুরের সামনে দ্বিতীয় বিয়ের কথা বলছো? হ্যাঁ, আমি কই বলেছি, বলেছে তো রাফি। সাইফ ঠোঁট উল্টে বলে। ওটা আরেকটা নিমকারাম। আমার খেয়ে আমার পড়ে আমার মেয়েকেই জলে ভাসিয়ে দিয়েছে। আশরাফকে চোখ রাঙিয়ে বলল আশফাক আহমেদ। আশরাফ কাচুমাচু মুখে হাসে। আমি জল, তুমি স্যালাইন, মিলেমিশে একাকার হয়ে আমরা করব জাদ্রিল শ্বশুরের নিপাতন। দুহাত উঁচু করে আড়মোড়া ভাঙতে ভাঙতে সুর তুলল সাইফ। দুলাভাইয়ের এমন অদ্ভুত ছন্দে আশরাফ খিক করে হেসে উঠল। আশফাক আহমেদ বিরক্তিতে দৃষ্টি নিক্ষেপ করে। একজন দায়িত্ববান সেনাবাহিনী কর্মকর্তা কিভাবে এমন উচ্ছৃঙ্খল ছেলে মানুষে আচরণ করতে পারে? একজন সেনাবাহিনী কর্মকর্তা হবে বলিষ্ঠ কঠোর ব্যক্তিত্বের মানুষ, তা না। এ ছেলে আস্ত এক শেষরা। পড়া শেষ করে শিয়াশা বাবার পাশে এসে ধূপ করে বসে পড়ে। 3 জনের থমথমে মিনমিনে মুখ দেখে সে ভ্রু নাচায়। কি হলো, আবারও একে অপরের পেছনে লেগেছিল? পিছনে কেন লাগবো, সামনাসামনি লেগেছি। আশরাফ প্রফুল্ল হেসে বলল। সাইফও হাসলো, আলগোছে মেয়েকে কাছে টেনে নিল। আম্মা, তোমার ডাক্তার হওয়ার অভিনন্দন পার্টিতে তো সকলেই উপস্থিত হয়েছিল,
কিন্তু আমার একজনের নিকটস্থ পার্টনার উপস্থিত হতে পারেনি। তাই চাইছিলাম আগামীকাল যদি তাকে বাসায় এনে আপ্যায়ন করা যেত।